আমি নিশ্চিত যে আপনি এরই মধ্যে দেখেছেন যে বিবিসি বাংলা তারেক রহমানের একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে। এটার মধ্যে বেশ কয়েকটি পর্ব আছে, আজকে প্রথম পর্ব তারা প্রকাশ করেছে। এবং প্রথম পর্বে একটা দীর্ঘ সাক্ষাৎকার। জানি না পরবর্তী সংখ্যাগুলোতে আর কি কি আছে, কিন্তু প্রায় 17 বছরের নীরবতা ভেঙে তিনি এই সাক্ষাৎকারটি দিলেন। অসংখ্য সাংবাদিক আমার জানা মতে তার একটি সাক্ষাৎকার গ্রহণের চেষ্টা করেছে গত 17 বছর, কিন্তু তিনি কখনোই দেননি। এই প্রথম সেই নীরবতাটি তিনি ভাঙলেন। যদিও গত 5ই আগস্ট যখন পট পরিবর্তন হয় বাংলাদেশে, তারপরেই ধারণা করা হয়েছিল যে তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন। এমনকি 5ই আগস্টের পরে খুব 3 দিনের মধ্যে যেই বিএনপি থেকে যে পল্টনে যেই সমাবেশটা আয়োজন করা হয়েছিল, এমনকি অনেকে ধারণা করেছিলেন সেই সমাবেশে তারেক রহমান স্বয়ং উপস্থিত থাকবেন, কিন্তু না, দেখা গেল তিনি আসলে ডিজিটাল পর্দায় বক্তব্য রাখছেন। এবং তারপরে 1 বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে, তিনি এখনো দেশে যেতে পারেননি। সেই প্রশ্নেরও তিনি জবাব দিয়েছেন, কিন্তু তার বক্তব্যের মধ্যে কি আশা ছিল নাকি শঙ্কা ছিল? তার প্রতিটি বক্তব্যে কি একটু তিনি তিনি বেশি সতর্কতা অবলম্বন করেছেন? তার বক্তব্যে আমরা জানি না এমন কোনো কথা কি গত 17 বছরে জানি না আমরা এমন কোনো কথা কি এসেছে কিনা, এমনকি গত 1-1.5 বছর ধরে তিনি দেশে ফিরবেন কি ফিরবেন না, তিনি বিএনপি নির্বাচন করবে কি করবে না, নির্বাচনে তাদের ভূমিকা কি হবে, এরকম গত 1 বছরে যত রকম প্রশ্ন বিএনপিকে নিয়ে দেখা দিয়েছে, সেই প্রশ্নগুলোরও কি উত্তর আমরা যথাযথভাবে পেয়েছি? এই সবগুলো প্রশ্নের জবাব খুঁজবো আমি। আমার সঙ্গে মঞ্জুরুল হক, আপনার কাছে জানতে চাই, প্রথমে বলুন কেমন দেখলেন? আমি তারেক রহমানকে খুবই স্বতঃস্ফূর্ত দেখেছি, আপনি কেমন দেখলেন? ওইরকমই দেখেছি। আমার কাছে এটি পরিকল্পিত ঘটনা মনে হয়েছে। সেটি হলো যে সাক্ষাৎকারটি নেবেন, সাক্ষাৎকারটি প্রশ্নগুলো আগে পাঠানো হয়েছে, সেই প্রশ্নের উত্তর লেখা হয়েছে, সেই উত্তর একজন বিশেষজ্ঞ, একাধিক বিশেষজ্ঞ তাদেরকে দেখানো হয়েছে, তাদের কাছ থেকে মতামত নিয়ে সেই মতামতগুলোকে যাচাই বাছাই করে এডিট করে তারপরে উনি পাঠ করেছেন। এটি আমরা যেটি সাধারণত দেখি যে সাংবাদিকরা যখন কারো লাইভ সাক্ষাৎকার নেন তখন প্রশ্নের পিঠে প্রশ্ন আসে। কখনো কখনো সেই সাক্ষাৎকারটি উত্তেজিত হয়ে হয়ে ওঠার মতন অবস্থা হয়, কখনো শান্ত হয়, কখনো রাগান্বিত অবস্থা হয়, কখনো প্রশ্নের উত্তর দেবেন না এই মর্মে এরকম কিছু অভিব্যক্তি আসে। এটাতে কিন্তু সেরকম আসেনি। এটাতে মনে হয়েছে যে পুরো সাক্ষাৎকারের বক্তব্যগুলো আগে থেকে সেট করা। সুতরাং এখানে উনি যে বক্তব্যগুলো দেবেন সেই বক্তব্যগুলো কোনো বক্তব্যটি আপনার নতুন বা এই একেবারে হাল আমলের কোনো বক্তব্য নয়। সবগুলোই রাজনীতির একজন রাজনীতিবিদ হিসাবে আপনি যে যে প্রশ্ন করতে পারেন একটা মিডিয়া, সেই প্রশ্নের উত্তর কি কি হতে পারে সেই আলোকেই প্রশ্নের উত্তরগুলো সাজানো। নতুনত্ব কোনো কিছু এখানে নেই। নতুন যেটি আছে সেটি হলো যে 17 বছর তিনি কোনো মিডিয়ার সঙ্গে সাক্ষাৎকার দেননি। কেন দেননি, এখন কেন দিচ্ছে? তো যতদূর আমাদের মনে পড়ে, যারা এই লেখা সাংবাদিকতার সাথে যুক্ত আছেন তারা হয়তো তাদের মনে থাকবে যে 1/11-এর পরে যখন তাকে নিয়ে যাওয়া হয় ডিজিআইএফআই কর্তৃক জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয় এবং তাকে সেই সময় টর্চার করা হয়, তো তারপরে তিনি যখন চিকিৎসার উদ্দেশ্যে দেশ ছাড়ার জন্য আবেদন করেন তখন সেই সরকার তখন তাকে একটি অর্ডিন্যান্স জারি করে তাকে দেশ ছাড়ার অনুমতি দেয় এবং সেনাবাহিনীও তাকে দয়া করে অনুমতি দেয় যে ঠিক আছে দেশ ছাড়তে পারবে, কিন্তু তাকে কিছু শর্ত দিয়ে দেওয়া হয়। সেই শর্তগুলির ভিতরে অন্যতম শর্ত ছিল তিনি রাজনীতি করবেন না, কখনো দেশে ফিরবেন না, বিএনপি রাজনীতির সঙ্গে কোনো জড়িত সংস্রব রাখবেন না। এরকম কিছু শর্ত উনি মেনে নিয়েই কিন্তু ফিরেছিলেন, যেটি উনি গত 17 বছর পালন করেছেন। এখন এই ডক্টর ইউনূসের সরকার আসার পরে যে নিয়মগুলি ব্রেক হয়েছে সেই ব্রেকের নিয়মগুলি হচ্ছে যে ডক্টর ইউনূস নিজেই ব্রেক করেছেন, যে একজন আহ প্রধান উপদেষ্টা দেশের বাইরে যে আরেকটি দলের নির্বাসিত প্রধানের সাথে বা নির্বাসিত নেতার সাথে বৈঠক করতে পারেন কিনা, এরকম কোন প্রোটোকল কিন্তু বাংলাদেশের শাসনতন্ত্রের ভিতরে নেই। তো সেটিও তিনি ব্রেক করেছেন, তারেক রহমানও ব্রেক করেছেন।
ব্রেক করার পরে এখন এসে সাক্ষাৎকারটি দেওয়া হয়েছে। বিবিসি এটি প্রচার করতে চাচ্ছে যে তারাই একমাত্র মিডিয়া যেটি এই অসাধ্য সাধন করেছে। এর আগে একাধিক মিডিয়া তার সাক্ষাৎকার চেয়ে পায়নি, তিনি বক্তব্য দিয়েছেন, সাক্ষাৎকার দেননি কথাটা ঠিক আছে, কিন্তু তিনি তো বক্তব্য দিয়েছেন। তিনি ভিডিও কলের মাধ্যমে দেশের রাজনৈতিক নেতাদের সাথে, তার দলের লোকদের সাথে একাধিকবার বহুবার বৈঠক করেছেন, কথা বলেছেন, মিটিং আয়োজন করেছে, সেই মিটিং এ বক্তব্য দিয়েছেন, ভার্চুয়াল বক্তব্য যেটা, এটি তো উনি দিয়েছেন। তা এই সাক্ষাৎকার থেকে জাতি নতুন কিছু পায়নি। বিএনপিরও আশাবাদী হওয়ার মতন কোনো কিছু নেই। হয়তো তারেক রহমান মনে করছেন, বিএনপির নীতি নির্ধারকরা মনে করছেন যে এরকম একটি সাক্ষাৎকারের পরে বিএনপির রাজনীতি বুস্ট আপ হবে, যেটি এখন জামাত এনসিপির কাছে অনেকটা নতজানু, সেই জায়গাটা থেকে সরে আসবে। কিন্তু মনে হয় না যে সেভাবে সরে আসবে, বরং বিএনপির জন্য এটি আপনার সাপে বর হলো না। বিএনপি রাজনীতির জন্য কোনো নতুন কোনো সুখের বার্তা বয়ে আনবে না, কারণ অনেকগুলো বিষয় এখানে অমীমাংসিত, অনেকগুলো বিষয়ে উনি এড়িয়ে গেছেন কথার মারপ্যাচে। যে বিষয়গুলো সামনে আসেনি, যে নির্বাচন আদৌ হবে কিনা এই ব্যাপারটা উনি নিজেও কিন্তু স্যাঙ্গুইন না, নিশ্চিত করে বলেননি যে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, তবু বলেছেন যে আমরা ডিসেম্বরে চেয়েছিলাম, ওনারা ফেব্রুয়ারিতে দিয়েছেন, এটা তেমন কোনো সমস্যা না, আমি নির্বাচনের পরে দেশে ফিরবো বা নির্বাচনে অবশ্যই যোগ দেব, এটি উনি বলেছেন। আমি যদি আমি যদি একটু আমার দুই একটা অবজারভেশন বলি, তিনি নির্বাচনের কথা বলতে গিয়ে বারবার বলেছেন প্রত্যাশিত নির্বাচন, রাইট? এখন প্রত্যাশিত নির্বাচন বলতে আসলে কি বোঝায়? যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এটি আমরা প্রত্যাশিত করছি, নাকি একটা সব দলের অংশগ্রহণে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে? মানে প্রত্যাশিত নির্বাচনটি বলতে তিনি আসলে কি বুঝিয়েছেন, নাকি একটা এটার মধ্যে সংশয় আছে যে আমরা ফেব্রুয়ারিতে যে নির্বাচন আশা করছি সেটি হবে কি হবে না? মানে আমি প্রত্যাশা করছি, প্রত্যাশা তো আপনার পুরো নাও হতে পারে, তাই না? তো এই এই সংশয়টি আপনি দেখছেন কিনা? তিনি যখন বলছেন যে আমরা ডিসেম্বরে নির্বাচন চেয়েছিলাম, কিন্তু সরকার চেয়েছে ফেব্রুয়ারিতে, কিন্তু আমরা তো সরকারের তরফ থেকে ফেব্রুয়ারিতে নির্বাচনের কোনো তাদের কোনো আবেদন আছে এমন তো কোনো সরকারের তরফ থেকে আমরা জানতে পারিনি। বরং আমরা দেখেছিলাম যে বিএনপি গায়ে পড়ে নিজেরা সব প্রণোদিত হয়ে তারা বলেছে যে আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন করব, তারা নিজেরাই ডিসেম্বর থেকে সরে আসলো। আমি জানি না বিবিসি কেন এই প্রশ্নটি, মানে একটা কথার প্রসঙ্গে তো প্রশ্ন আসে না, এই প্রশ্নটি তো বিবিসির করা দরকার ছিল যে আপনারা বলছেন আপনারা ডিসেম্বরে চেয়েছেন, সরকার চেয়েছে ফেব্রুয়ারিতে। সরকারকে তো আমরা কোনো সময় ফেব্রুয়ারিতে নির্বাচন চাইতে শুনিনি। আপনি কি শুনেছেন মঞ্জু ভাই? মঞ্জু ভাই কি আছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, ভেঙে ভেঙে যাচ্ছে। যাই হোক, যে পর্যন্ত বলেছেন যে বিবিসির এইটি প্রশ্নের পিঠে প্রশ্ন করেনি। বিবিসির বলা উচিত ছিল যে ফেব্রুয়ারির নির্বাচনটা আপনারা মেনে নিলেন কেন? আপনাদের দাবি ছিল তো ডিসেম্বরটা সরবে কেন? আপনাদের দাবির সাথে তো সহমর্মী ছিলেন সেনাপ্রধানও, তিনিও বলেছিলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে, নতুন বছরে নতুন সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করতে হবে। এটা সেনাপ্রধানের বক্তব্য, এটি বিএনপিরও বক্তব্য। তো সেটি যখন লঙ্ঘিত হওয়ার পরে যখন ফেব্রুয়ারিতে নির্বাচন সাব্যস্ত হলো, তখন বিএনপি প্রতিবাদ জানায়নি, বরং এটিকে মেনে নিয়েছে। তো মেনে নেওয়া এক জিনিস, আর উনি এখন যেটি বলছেন প্রত্যাশিত, এই প্রত্যাশিত মানে যে সব দলের অংশগ্রহণ, ফেয়ার, ফ্রি অ্যান্ড ফ্রুটফুল ইলেকশন, এটা না। প্রত্যাশিত নির্বাচন মানে হচ্ছে ওনার ভাষায় যেটা কথা বাজারে ছিল। জি জি, মঞ্জু ভাই বলুন, শুনতে পাচ্ছি। হ্যাঁ, এখন ইউনূস সরকার যে নির্বাচন দেবে এই ব্যাপারেই এই ফেব্রুয়ারি ঘোষণার আগে কিন্তু মানুষ নিঃসংশ ছিল না। মানুষের সংশয় ছিল যে নির্বাচন আদৌ দেবে কিনা, কারণ তিনি যে লম্বা ফিরিস্তি দিচ্ছিলেন রাষ্ট্র সংস্কারের, বিভিন্ন সংস্কার কমিটি, 12টি সংস্কার কমিটি গঠন করেছেন, সেই সংস্কার হবে, বিচার হবে, অপরাধীদের বিচার হবে, বিচারের পরে রায় হবে, রায়ের পরে রায় কার্যকর হবে, তারপরে যে নির্বাচন হবে।
তো সেই হিসাবে 5-6 বছরের ভিতরে নির্বাচন হওয়ার কথা ছিল না। সেইটা যখন ফেব্রুয়ারিতে এসে নির্বাচন হবে বলে ঘোষণা হলো, তখন সেটিকে তিনি প্রত্যাশিত নির্বাচন বলছেন। এটি এইটি এই 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 কারণে প্রত্যাশিত যে আমরা নির্বাচন চাচ্ছিলাম, সেই আমাদের চাওয়াটা পূরণ হচ্ছে, এখন নির্বাচন দেবে এবং আমরা নির্বাচনে অংশগ্রহণ করব, এই ব্যাপারে প্রত্যাশিত। কিন্তু নির্বাচন যে একটি ফেয়ার হতে হবে, ফ্রি হতে হবে, সকল দলের অংশগ্রহণ করতে হবে, ইনক্লুসিভ হতে হবে, এরকম কোনো কথা কিন্তু তিনি সাক্ষাৎকারে কোথাও বলেন। জি। তারপর আরেকটি বিষয় যে যখন আওয়ামী লীগের প্রশ্ন সংক্রান্ত প্রশ্ন করা হয়েছিল, তিনি বললেন যে যেই দল গুম খুন করেছে, মানুষকে মামলা দিয়ে ঘরবাড়ি থেকে বিতাড়িত করেছে, তিনি নিজেরও তিনি যে ঘর, তাদেরও যে ঘর ভেঙেছে, সেটিও তিনি খুব আবেগঘনভাবেই বর্ণনাটি দিয়েছেন। তো সেই ক্ষেত্রে বিবিসির কি একটা পাল্টা প্রশ্ন করা দরকার ছিল না? ধরেন 2001 থেকে 2005-6 সাল পর্যন্ত যেই বিএনপি সরকার, তাদের বিরুদ্ধেও তো সীমাহীন দুর্নীতির অভিযোগ ছিল, তাদের বিরুদ্ধেও তো লুটপাটের অভিযোগ, তারা দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন। তো এই প্রশ্নগুলি কিন্তু বিবিসি করেনি, যে সেই ক্ষেত্রে আপনারা কি ক্ষমতায় আসেন, সেক্ষেত্রে ধরেন আওয়ামী লীগ তো লুটপাট করেছেই, তো আপনাদের বিরুদ্ধে যাদের অভিযোগ গত 17 বছর আগে আপনারা যারা করেছেন, তাদের সেইগুলোর ক্ষেত্রে কি হবে? না, বিবিসি এইভাবে করেনি। তো বিবিসির মতো করে তারা যেটা করেছে সেটি হলো আওয়ামী লীগ বিএনপি শাসন আমলটাকে তারা ধরে বলেছে, ওই সময় 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে 5 বছর বাংলাদেশ। তো তার জবাবে তারেক রহমান সাহেব বলেছেন যে হ্যাঁ, সেই সময় কিছু অনিয়ম ঘটেছে, উনি স্বীকার করে নিয়েছেন, তবে আমরা আমাদের সাধ্যমতো ভালো কাজ করতে পারিনি বা জনগণের প্রত্যাশা মেটাতে পারিনি, এটা ঠিক আছে। কিন্তু যে টিআইবি প্রতিষ্ঠানটি সেই সময়ে এই হদিসগুলো রাখতো, এই প্রতিষ্ঠানটি কিন্তু পরবর্তীতে যে এটি যে আমরা ক্রমান্বয়ে ডেভেলপ করছিলাম, এটি যে ধীরে ধীরে আমরা উন্নতি করছিলাম, সেটি কিন্তু টিআইবি আর ফলো করেনি বা সেইভাবে টিআইবি রিপোর্টও করেনি। উনি এটা বলতে চেয়েছেন যে এটি 5 বছর পর পর এটা হওয়া আসলে মেইনলি আমাদের দোষ না, এটি টিআইবির একটি একচোখা রিপোর্ট, এরকম প্রমাণ করতে চেয়েছে। আবার বিবিসি যখন তাকে প্রশ্ন করেছেন যে এখন যে অভিযোগ উঠছে যে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ঢালাওভাবে চাঁদাবাজি, লুটতরাজ, এইসব মব সৃষ্টি করা, এই অভিযোগগুলো উঠছে, সেই ব্যাপারে তিনি খুব কায়দা করে কৌশলী উত্তর দিয়েছেন। তিনি বলেছেন যে আমরা প্রতিশোধের রাজনীতি করি না, প্রতিশোধের স্পৃহায় ভুগি না, তারপরেও আমাদের তো কম হেনস্থা করা হয়নি, আমাদের 50 লক্ষ, তিনি উল্লেখ করেছেন 50 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আর উনি বলেছেন যে এই গত এক বছরে বা 14 মাসে তাদের 7,000 নেতাকর্মীর বিরুদ্ধে তারা ব্যবস্থা নিয়েছে, কাউকে বহিষ্কার করেছেন, কাউকে সাময়িকভাবে বহিষ্কার করেছেন, কাউকে স্থায়ীভাবে করেছেন, এই ব্যবস্থাগুলো নিয়েছেন তিনি বলতে চাচ্ছেন। এর ভিতরে একটি গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন, সেটি হলো যে বিগত সরকারের আমলে এই যে বিএনপির নেতাকর্মীদের বা বড় বড় ব্যবসায়ীদের, বিএনপি পন্থী ব্যবসায়ীদের সম্পদ লুট করা হয়েছিল, বেদখল করা হয়েছিল, সেই জিনিসগুলো তো এক ভাইয়ের যদি সম্পদ লুট হয়ে যায়, সেই ভাই তো এটা মনে রাখে, সেটা মনে রাখার পর যখন আবার সালিশে বসে, তখন তো তার সে উল্লেখ করে যে আমার অমুক 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 জিনিসটা নেই, তখন তো বিচারক যদি সেটি না দিতে চায়, তখন তো সে সেটিকে পাওয়ার অধিকার রাখে। অর্থাৎ এখন যে মব ভায়োলেন্সটা হচ্ছে, এখন যে চাঁদাবাজিটা হচ্ছে, বা বিএনপির যে এখন যে বদনাম উঠছে যে তারা চাঁদাবাজি করছে, সেইটিকে উনি লেজিটিমেসি দেওয়ার জন্য উনি বলেছেন যে বিএনপির নেতাকর্মীদেরকে যেভাবে বঞ্চিত করা হয়েছিল আওয়ামী লীগ শাসন আমলে, সেইটারই হচ্ছে একটা ব্যাকফায়ার। সেইটা বড় কিছু না, ওই নেতাকর্মীরা সংক্ষুব্ধ ছিলেন, তাদের অনেক সম্পদ নষ্ট হয়েছিল, তারা সেগুলো ফিরে পেতে চাইছে। অর্থাৎ যে আওয়ামী লীগের নেতারা সেগুলো দখল করে নিয়েছিল, সেই আওয়ামী লীগের নেতার কাছ থেকে সেটি আবার পুনর্দখল করে নেওয়া, এইটাকে আপনি ভায়োলেন্স বলতে পারেন না। ব্যাপারটা, ওনার বক্তব্যটা এরকম যে এটাকে আপনি ভায়োলেন্স বলতে পারেন না। এর ভিতরে কিছু বিচ্যুতি ঘটেছে, যেটি আমরা মেনে নিয়েছি, যে বিচ্যুতি হয়েছে কিছু, সেটা আমরা ব্যবস্থাও নিচ্ছি। 7,000 লোকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি, এটা ছোট ছোট কথা না, অনেক বড় কথা, জি, তিনি এভাবে বলতে চেয়েছেন।
এমনিতে নির্বাচন প্রসঙ্গে যেটি বললেন যে তারা নির্বাচনের প্রস্তুতির সম্পর্কে তার কিরকম প্রার্থী মনোনয়ন দেবেন, তিনি বললেন যে আহ, বিষয়টি কেমন করে আপনি দেখছেন মঞ্জু ভাই, যে তিনি বললেন যে সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তিদেরকে তারা মনোনয়ন দেবে। এটি তো কোনো দলের কথা নয়। দল তার সবচেয়ে যোগ্য, সবচেয়ে ত্যাগী, সবচেয়ে পরিশ্রমী, দলের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য কর্মী বা নেতাকে মনোনয়ন দেবে, তাই না? তিনি বললেন শুধুমাত্র দলের কাছে নয়, সাধারণ মানুষের কাছেও যেন সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তি তাকে, মানে এই কথাটার মানেটা কি দাঁড়ালো? এখন সাধারণ বা জনগণ বলতে বলতে তিনি এক পর্যায়ে কিন্তু এটাও বলেছেন যে, প্রশ্ন করেছে বিবিসি থেকে যে বিএনপি যদি নির্বাচনে জয়লাভ করে আপনাকে প্রধানমন্ত্রী করতে চায়, এটাও আপনি কি জনগণের আপনি সিদ্ধান্ত। কি বলবেন? তখনও বলেছে যে জনগণের সিদ্ধান্ত। এটি এটা তো হচ্ছে যে, দলীয় সিদ্ধান্ত। হ্যাঁ, এটি হলো যে সাক্ষাৎকারটি, বললাম তো, সাক্ষাৎকারের প্রশ্নগুলি পাওয়ার পরে তিনি যে এক্সপার্টদেরকে দেখিয়েছেন এটি, সেই এক্সপার্টরা ইউরোপিয়ান এক্সপার্ট। তারা ইউরোপে যে গণতন্ত্রের চর্চা হয়, সেই ইউরোপে গণতন্ত্রের চর্চাটা তো উনি 16-17 বছর ধরে দেখছেন, যে ডেমোক্রেসির চর্চাটা কেমন। তো সেই চর্চার আলোকে, সেই ডেমোক্রেসির আলোকে এমন একটি ইউটোপীয় বক্তব্য উনি পেশ করেছেন, যেন যেন আপনি বলেই দিতে পারেন যে এটি একটি ওয়েলফেয়ার স্টেট গভর্নমেন্ট সিস্টেম। স্ক্যান্ডিনেভিয়ান দেশে যেমন ওয়েলফেয়ার স্টেট বলা হয় তিনটে স্ক্যান্ডিনেভিয়ান দেশকে, সেরকম একটি, যে গণতন্ত্র এবং কিন্তু সমাজতন্ত্রের কাছাকাছি একটা ওয়েলফেয়ার স্টেট। তো সেই ওয়েলফেয়ার স্টেট টাইপের কথা বলতে যে উনি দলের যে সিদ্ধান্ত যদি হয়, আমরা, আমাদের দল ক্ষমতাসীন হয়েছে, আমরা আমাদের তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাবো, সেটাকেও তিনি জনগণের ইচ্ছার উপরে চাপিয়ে দিতে চেয়েছেন। এটি হচ্ছে অতিরিক্ত ভালো সাজার একটা ব্যাপার আর কি, জনগণের কাছে অতিরিক্ত গ্রহণযোগ্য হওয়ার মতন একটা ব্যাপার। না, মানে ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসিতে তো আমরা সবাই জানি যে দলীয় প্রধান সরকার প্রধান হন, তাই না? হুম। তো কেন দলের উপর জনগণের উপর চাপিয়ে দিলেন? এটা কি এমনিতেই বলার, মানে মুখের স্লিপ অফ টাং, নাকি না মনে হয়? না, এটা বলার জন্য বলা। এটা হচ্ছে আহ, আমাদের আমাদের জনগণ দীর্ঘদিন যখন ভালো শাসন দেখেনি, দীর্ঘদিন ধরে একদলীয় শাসন দেখেছে, এখন দেখছে অদলীয় শাসন, অনির্বাচিত শাসন। এরপরে 2006 সাল থেকে 8 সাল পর্যন্ত দেখেছে আধা সামরিক শাসন। সুতরাং এই জনগণকে যদি আপনি একটি ওয়েস্টমিনিস্টার গভর্নমেন্ট স্টাইলের বক্তব্য দেন, জনগণ আপনাকে গ্রহণ করবে, জনগণ আপনাকে সম্ভাষণ জানাবে যে বাংলাদেশে প্রকৃত গণতন্ত্র এইবার আসতে চলেছে। তো সেই হিসাবে সাক্ষাৎকারের বক্তব্যটি এরকম করে এসছে। বিএনপি মনে করছে যে এই সাক্ষাৎকারটি জনগণের কাছে তাদের ভাবমূর্তিটাকে আরো উজ্জ্বল করবে। সেই জন্য সবকিছুর ভেতরে টু দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, এই কথাগুলি চলে এসছে। এটি কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এটি বেমানান, একেবারেই না, বেমানান। সবাই তো জনগণের কাঁধে বন্দুক রেখেই গুলিটা করে, তাই না? তার আর দোষ কোথায় সবাই, আপনি বলুন? হ্যাঁ, সবাই সবাই তাই করে, হ্যাঁ। সবাই তাই করে। এখন তিনি বলছেন যে বাংলাদেশে এতদিন যাননি কারণ তিনি নিরাপদ ছিলেন না। তো এখনো তিনি যে নিরাপদ তা তিনি নন, এটি কিন্তু মোটামুটি তিনি স্বীকার করেই নিয়েছেন। তো তিনি কাদের কাছ থেকে ওনার হুমকি? না, কাদের কাছ থেকে হুমকি, এটা তো আসলে এককভাবে এভাবে বলা মুশকিল। বাংলাদেশের সার্বিক যে অবস্থা, সেই অবস্থার সব খবরই তো তিনি পান, সব খবরই তিনি রাখেন, সব খবরই তিনি পান। তিনি জানেন যে বাংলাদেশে এখন এই মুহূর্তে আহ, কোনো মানুষেরই তেমন কোনো নিরাপত্তা নেই। সাধারণ মানুষেরও নেই, রাজনীতিবিদদেরও নেই, বিপক্ষের তো নেই। এমনকি আহ, যদি সরকারের পক্ষে থেকেও যদি সত্য কথা বলা হয় বা প্রশ্নের পিঠে প্রশ্ন করা হয় বা দ্বিমত পোষণ করা হয়, তার উপরেও কিন্তু সরকার সংক্ষুব্ধ হয়ে যাচ্ছে, এরকম অবস্থা। এই যেমন ধরুন যে এনসিপির নেতা নাহিদের যে বক্তব্য, তাই না, তিনি বলছেন যে অর্ধেক পরিমাণে উপদেষ্টাদেরকে আমাদেরকে বিশ্বাস করা উচিত হয়নি। এই উপদেষ্টারা আহ, নিজেদের আখের গুছিয়ে, তো পরিষ্কার বক্তব্য, তাই না? আখের গোছানো মানে কি? আখের গোছানো মানে হচ্ছে অবৈধ ইনকাম করা, অবৈধভাবে রোজগার করা। তো সেই অবৈধ ইনকাম করেছেন, আখের গুছিয়েছেন, এখন এই অর্ধেক পরিমাণ উপদেষ্টা সেফ এক্সিটের চেষ্টা করছে। তো এইটা উনি একটি সত্য কথা বলে ফেলেছেন, অপ্রিয় সত্য কথা। এই সত্য কথা সরকারের লোকজন ভালোভাবে নেবে না, নেয়নি। এখন সরকারের লোকজন না নেওয়ার পরে এখন দেখার বিষয়
যে এই বক্তব্যটি বিএনপি দিলে সরকার কি রিয়াকশন দেখাতো, এনসিপি দিলে কি রিয়াকশন দেখাবে, বা জামাতের পক্ষ থেকে আসলে কি রিয়াকশন দেখাবে, এটি এখন পর্যন্ত জানা যায়নি। সরকারের কোনো দায়িত্বশীল ব্যক্তি এখন পর্যন্ত নাহিদের এই বক্তব্য নিয়ে কাউন্টার কোনো বক্তব্য দেয়নি। তো বিষয়টি হলো তারেক রহমানের ক্ষেত্রেও এরকম প্রযোজ্য। তারেক রহমান দেশে আসলে তিনি কার দ্বারা তার নিরাপত্তা ভঙ্গ হবে সেটি তিনি জানেন না। তিনি এইটুকু জানেন যে দেশের সার্বিক অবস্থা খুব স্টেবল না, খুব বাজে অবস্থা, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা বাজে। এই অবস্থায় এবং তার পেছনের যে ইতিহাস, পেছনের যে ঘটনাক্রম, সেগুলো তো তাজা আছেই। তাছাড়া এই যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগও চেষ্টা করছে মাঠ দখল করার জন্য, তারা তারা মিছিল টিছিল করছে। সুতরাং পরিস্থিতি খুব ভায়াবল না, খুব নিরাপদ না, এটি উনি বুঝতে পেরেছেন, যে কারণে উনি কোনো নির্দিষ্ট তারিখ বলেন। তবে আমার যেটা মনে হয় তিনি সবচেয়ে বড় মিস করেছেন গত বছর সরকার পরিবর্তনের পরে তার দেশে আসার একটি মাহেন্দ্রক্ষণ ছিল। সেই সময় তিনি দেশে আসলে তিনি ছড়ি ঘোরাতে পারতেন এই তত্ত্বাবধায়ক সরকার গঠনের বিষয়ে। তত্ত্বাবধায়ক সরকারের যে স্বাভাবিক নিয়ম, তত্ত্বাবধায়ক সরকার যেভাবে গঠিত হয় সেভাবেই গঠিত হতে পারত, ইন্টারিম গভর্নমেন্ট আর হতো না হয়তো। এখন যেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, সেটির বদলে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার গঠন করার সুযোগও কিন্তু ছিল। হাইকোর্ট থেকে একটা বিশেষ আদেশ নিয়ে, যে হাইকোর্টে মামলাটা বিচারাধীন তত্ত্বাবধায়ক সরকারকে নিয়ে, সেই মামলাটার তারিখ এগিয়ে এনে বা মামলাটার হিয়ারিং করে ইজিলি তত্ত্বাবধায়ক সরকার গঠন করা যেত। সেটি তিনি উদ্যোগ নিতে পারতেন, সেই ট্রেনটি তিনি মিস করেছেন গত 14 মাসেও, যেটি আর উনি ধরতে পারেন না। এখন ধরেন যেখানে দেশে কোনো আইন কানুনই ছিল না, কোনো সরকার ছিল না প্রথম 3 দিন, যেখানে কোনো ল অ্যান্ড অর্ডার নাই, একদম অ্যাবসলিউটলি এখন পর্যন্ত নাই, তো উনি তখন কিসের ভিত্তিতে আসবেন? ওনার নিরাপত্তাটা কি? উনি আসবেন, উনি জেলে যেতে পারেন, সেটি মাথায় নিয়েই আসবেন। ও, জেলে গেলে ধরেন জেলে গেলেন, কিন্তু ওনাকে দেখুন, আমাদের রাজনীতিতে তো হত্যার রাজনীতি, রাইট? সো তার মানে জেলে গেলেন, হয় ছাড়া পেলেন, যদি মেরেই ফেলে তাহলে তো আর তিনি ফিরতে পারবেন না, রাইট? সেই ঝুঁকিটা কি নেওয়া ঠিক হতো বা না, হবে? না, সেটা হচ্ছে আমাদের দেশে শুধু না, এটা আমাদের উপমহাদেশের একটি কলঙ্ক। আমাদের উপমহাদেশে ফ্যামিলি ডক্ট্রিন চলে আসছে, এবং সেই ফ্যামিলি ডক্ট্রিনের ভিতরে কিলিংটা একটা অপরিহার্য অঙ্গ হয়ে গেছে। সেটি পাকিস্তান থেকে শুরু করে ভারত হয়ে বাংলাদেশ, সব জায়গায় একই রকম। তো সেটার জবাব হচ্ছে যে তার যদি দলটি যদি দেশের বৃহত্তম রাজনৈতিক দল হয়, জনপ্রিয়তম, বৃহত্তম, 16 বছর 17 বছর একটানা আন্দোলন করে আসছে ক্ষমতার বাইরে থেকে, ক্ষমতার বাইরে থাকলে সাধারণত এই ধরনের বুর্জোয়া রাজনৈতিক দলগুলো ক্ষয়িষ্ণু হয়ে যায়, ভেঙে যায়, কয়েক খণ্ড হয়। সেটি হয়নি, বরং বিএনপি এক থেকে আন্দোলন সংগ্রাম করে এসছে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে। তো সেই হিসাবে এরকম একটি জনপ্রিয় দল বা ক্ষমতাবান দলের নেতা কেন ভয় পাবে? তার দলের নেতাকর্মীরাই তো তাকে আমার মনে হয় তাকে এখানে আপনার একটু ক্রেডিট দেওয়াই উচিত। এটা ভয়ের ব্যাপার না, এটা সতর্কতার ব্যাপার। আমি যদি জানি যে আমাকে এখানে গেলে আমাকে বিপদগ্রস্ত করা হতে পারে, আমার প্রাণ নাশের হুমকি থাকতে পারে, তো সেই জায়গায় তো না যাওয়াটাই ভালো না? বুদ্ধিমানের কাজ না? হ্যাঁ, অবশ্যই কাজ। এখানে আরেকটা টেকনিক্যাল বিষয় আছে, যে আপনি আসবেন কিভাবে। আপনাকে ইংল্যান্ড থেকে আসতে গেলে আপনাকে বাংলাদেশে নতুন করে পাসপোর্ট তৈরি করতে হবে, আর তা না করলে আপনাকে ট্রাভেল অর্ডার নিতে হবে, ট্রাভেল পাস। তো ট্রাভেল পাস নিয়ে আসা মানে কিন্তু আপনি এক ধরনের নাগরিক, কিন্তু পূর্ণ নাগরিক নন। সেই ক্ষেত্রে আপনাকে আবার ব্রিটিশ সিটিজেনশিপ ওখানে ত্যাগ করে আসতে হবে। সেটি আপনি ত্যাগ করলে আবার যদি ওখানে ফেরার মতন পরিস্থিতি সৃষ্টি হয়, আপনি তো আর সেকেন্ড টাইম ফিরতে পারবেন না। তো এরকম কিছু টেকনিক্যাল প্রবলেম ছিল, রাইট। যে টেকনিক্যাল প্রবলেমে উনি আসেন। শুধু তাই নয়, আপনি দেখুন যে এই এই টেকনিক্যাল ইস্যুটি কিন্তু বিবিসি তাকে তুললো না, যে তিনি কোন স্ট্যাটাসে। এটি কিন্তু বিভিন্ন সময় আলোচনা হয়েছে। এটি কিন্তু বিবিসি তাকে জিজ্ঞেস করলো না যে আপনি কোন স্ট্যাটাসে লন্ডনে আছেন। না, না, বিবিসি তো করবে না, কারণ বিবিসি তো এটা তো বানানো হচ্ছে, যে উদ্দেশ্যমূলক একটি সাক্ষাৎকার। এটি বিবিসি করছে এই জন্য যে আপনার লেবার গভর্নমেন্টের 5 জন এমপি গত সপ্তাহে ইউনূস সরকারের বিরুদ্ধে
লেবার গভর্নমেন্টের কাছে, ইউরোপীয় ইউনিয়নের কাছে এবং জাতিসংঘের কাছে নালিশ জানিয়েছে যে সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব অবনতি হচ্ছে এবং আইনের অপব্যবহার হচ্ছে, বা অপরাধীদের উপরে যে অত্যাচার চলছে বা জামিন হচ্ছে না, এইটি মানবাধিকার লঙ্ঘন। এই ব্যাপারে তারা জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেছে। 5 জন এমপি এবং 2 জন আইনজীবী মিলে 7 জন। তো সেইটি করেছে ধরুন লেবার পার্টির লোকেরা। এখন বিবিসি হচ্ছে জন্মগতভাবে লেবার পার্টি বিরোধী। লেবার পার্টি কোনো একটি ঘটনা ঘটিয়ে যদি উপমহাদেশের কোনো রাজনীতির বিষয়ে একটি গেম খেলতে চায়, তো সেই ক্ষেত্রে বিবিসির দায়িত্ব হবে ওই গেমের একটি পাল্টা গেম খেলে দেওয়া। তো সেই হিসাবে বিবিসির এই সাক্ষাৎকারটি হচ্ছে ওই লেবার যারা এমপি তাদের যে জাতিসংঘের কাছে যে নালিশ জানানো, সেটির একটি পাল্টা প্রতিক্রিয়া হিসেবে তারেক রহমানের সাক্ষাৎকার তৈরি করে দিয়ে এটি ছেড়ে দেওয়া। এটা কি আপনি কিসের ভিত্তিতে এটা বলছেন? না, বিবিসি এতদিন কেন করলো না? সবচেয়ে উত্তুঙ্গ সময় এতদিন ছিল রাজি হয় নাই তারেক রহমান। না না, তারেক রহমান রাজি হওয়ার প্রশ্ন না। বিবিসি বললে রাজি হবে না এটা কোনো কথা না। তারেক না রহমান না তাহলে না 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 মঞ্জু ভাই, আমি আপনাকে বলি, আমি অন্তত ডজন খানেক সাংবাদিকের নাম আমি এখন এই মুহূর্তে ইনস্ট্যান্টলি বলতে পারবো যারা তারেক রহমানের সাক্ষাৎকার চেয়েছেন কিন্তু তিনি দেননি। তাহলে এখন দিলেন কেন, সেটি আমার প্রশ্ন আপনার কাছে। উম, আমি তো সেজন্য আপনার কাছে দিয়েছেন তো তিনি হয়তো কমফোর্ট ফিল করেছেন, নাকি আপনার কাছে কি, আপনার কি না, মনে হয়? আমার কাছে এটা জিও পলিটিক্সেরই একটা অংশ মনে হয়। আচ্ছা, না আপনি বলতে পারেন তিনি বিবিসি বাংলাকে কেন বেছে নিলেন? কারণ বিবিসি এখন তো অলরেডি চ্যানেল ওয়ান টেলিভিশন চ্যানেলটি, যেটি আমরা বিএনপির চ্যানেল বলে জানি, যদিও চ্যানেল না, ওয়ান আগেও অনেক প্রফেশনাল ছিল, তো চ্যানেল ওয়ান কিংবা বাংলাদেশে আরো অনেক পত্রিকা, অনেক টেলিভিশন চ্যানেল আছে, তাদেরকে বাদ রেখে তিনি বিবিসি বাংলায় কেন দিলেন? আপনি তো সেই প্রশ্ন তুলতে পারেন। আচ্ছা, বাংলাদেশের মানুষের সাধারণ একটি ধারণা হলো সাদা চামড়ার ব্যক্তিরা যা করে সেটি হলো উচ্চমার্গীয় ব্যাপার। হ্যাঁ, আর এই ব্রাউন চামড়া যারা, কালো চামড়া যারা, এরা যেটা করে সেটা হলো নিম্নমার্গীয় ব্যাপার। এখন আমাদের দেশের 40টি চ্যানেলের ভিতরে কোনো একটি চ্যানেল তার যেটা গ্রহণযোগ্যতা তার থেকে বিবিসি 1000 গুণ বেশি না? বিবিসি, সিএনএন, আল জাজিরা, যে না, 3টি এই বিবিসি বাংলাদেশের তো সবচেয়ে সেই বিবিসি জনপ্রিয়। না, এই বিবিসি তো বিবিসি বাংলা। বিবিসি বাংলা, হ্যাঁ। তো হোক সেটা বাংলা, বিবিসি তো, তাই না? আচ্ছা। ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশনের তো একটা সাবসিডি, তো সিস্টার কনসার্ন, তো সেইটা ব্রিটিশ। ব্যাপারটা এই জায়গাটায় জনগণের কাছে এটা গ্রহণযোগ্য করাতে হবে যে এটা একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। আপনি 71-এ বা বাংলাদেশে 24.com বা এরকম কোন একটা জায়গায় দিলে তো এটা দেশি একটা চ্যানেল হয়ে গেল। আপনি বলতেই পারেন যে চ্যানেলকে পয়সা দিয়ে আপনি এই প্রশ্নগুলো করিয়েছেন, এই চ্যানেলকে আপনি সুযোগ সুবিধা দিয়ে আপনি এটা করিয়েছেন, ব্যাপারটা এরকম। কিন্তু বিবিসি কে দিয়ে করালে এটি নিরপেক্ষ। সাধারণ জি জনগণের কাছে একটি ধারণা আসবে যে বিবিসি, সিএনএন, আল জাজিরা এরা নিরপেক্ষ আন্তর্জাতিক মিডিয়া, সেই জন্য এটাকে বেছে নেওয়া হচ্ছে। জি। আপনি যে আরেকটি। প্রশ্নটি করলেন যে বিবিসি এই প্রশ্নটি করলো না, বিবিসির সাক্ষাৎকারে প্রথমেই বলেছি আমি এই সাক্ষাৎকারটি পূর্ব পরিকল্পিত। যে কারণে আহ, তারেক রহমান সাহেবের কথার পিঠে যে আরেকটি প্রশ্ন করা যায় বা আরেকটি কথা বলা যায়, সেটি তারা কিন্তু এই সূত্রটি ফলো করেননি। তারা সমস্ত প্রশ্নগুলো আগে পাঠিয়ে দিয়েছেন, সেই প্রশ্নগুলোর তারেক রহমান সাহেব উত্তর দিয়েছেন। রাইট। এবং তারাও প্রশ্ন করার ক্ষেত্রে অনেক সেইকি ছিল আমার কাছে, স্পেশালি কাদের কল্লোল এবং মীর সাব্বির, তাদের দুজনের হুম। কণ্ঠই আমার কখনো কখনো একটু সেইকি মনে হয়েছে আর কি। যাই হোক, সেটা জি। আমি আচ্ছা, অত গভীরে যাইনি, আমার কাছে মনে মঞ্জু হচ্ছে ভাই, এমনিতে ব্যাপারটা আরেকটি পদে আরেকটি ঠেকে। গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে যে তারেক রহমানকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি এই জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড কিনা। তিনি কিন্তু বলেছেন তিনি মাস্টার মাইন্ড না, কেউ মাস্টার মাইন্ড না। এই এই যে কেউ মাস্টার মাইন্ড না, এর মধ্য দিয়ে কি তিনি এনসিপির এই যে মাহফুজ, নাহিদ, হাসনাত, সার্জিস, এদেরকে নাকচ করে দিলেন, এদেরকে বাতিল করে দিলেন? বাতিল হলো কি হলো না সেটি পরের প্রশ্ন, কিন্তু তাদেরকে উত্তর দিলেন। এটি খুব কৌশলী উত্তর, এটি খুব ভালো উত্তর। কারণ আন্দোলনের পর পর মনেই হচ্ছিল যে সবকিছু করেছে বৈষম্য বিরোধী ছাত্ররা। সেখানে অন্য কোনো দল, কারো কোনো কৃতিত্ব কিন্তু প্রথম তারা স্বীকার করে। যখন তারা এই বক্তব্যগুলো দিল গত বছরে, তারপর ধীরে ধীরে সবচেয়ে প্রথম মুখ খুললো জামাত। জামাত বলল যে আমাদের সমস্ত নেতাকর্মীরা এর সাথে ছিল। তারপরে যে বাংলাদেশে যে দলটি নিষিদ্ধ, হিজবুত তাহরির, সেই দলটির এক নেতা ভিডিও সাক্ষাৎকারে বললেন যে আমরা আমাদের পার্টির নাম গোপন করে আমরা ছিলাম
আগা থেকে গোড়া পর্যন্ত, গোড়া থেকে আগা পর্যন্ত সব সময় ছিলাম, একবারে শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম আমরা খুব অ্যাক্টিভলি ছিলাম, এমনও তিনি বললেন। এরপরে জামাত সিরিয়াসলি বলল যে তারা গোটা আন্দোলনটার পেছনের সমস্ত শক্তিটাই হলো তারা। যখন এরকম বলে দিল তখন বিএনপি বলার চেষ্টা করলো যে প্রেক্ষাপট তৈরিটা করলো। বিএনপি তখন বলতে চাইলো যে তারা 16 বছর ধরে আওয়ামী লীগের বিরুদ্ধে যে আন্দোলন করে আসছে সেইটি হলো বর্তমান আন্দোলনের প্রেক্ষাপট বা প্ল্যাটফর্ম। আপনি কোন প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে এই আন্দোলনটি করবেন, সেটি হলো বিএনপির তৈরি করা যে প্ল্যাটফর্ম। বিএনপি 16 বছর ধরে যে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যে আন্দোলন করে আসছে, সংগ্রাম করে আসছে, তাদের লাখ লাখ নেতাকর্মীকে জেলে নেওয়া হয়েছে, তাদের লাখ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, সেই যে আন্দোলনের যে গ্রাউন্ড তৈরি হয়েছে, সেই গ্রাউন্ডের উপরে দাঁড়িয়ে আপনি এই 24-এর আন্দোলনটা করলেন। সুতরাং এই আন্দোলনের মূল ক্রেডিট বিএনপি, এইটি সেই সময় বিএনপির বক্তব্য ছিল। তো তখন তারেক রহমানের সাথে বৈষম্য বিরোধী ছাত্রদের একটা মুখোমুখি অবস্থান। আজকে এই একটা কড়া বিবৃতি দেয়, কালকে তারেক রহমান সাহেবের পক্ষ থেকে আরেকটি বিবৃতি যায়। তো বিএনপি আর এনসিপি, তখন তো এনসিপি হয়নি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর বিএনপি আর জামাত তখন ত্রিমুখী সংঘর্ষ হচ্ছে, ক্রেডিট কে নেবে, আন্দোলনের ক্রেডিট কে নেবে। তো সেই সময় তারেক রহমান সাহেব এই বক্তব্য দিয়েছিলেন যে এটি আমাদের প্ল্যাটফর্ম। কিন্তু যখন ডক্টর ইউনূস নিউ ইয়র্কে যে মাহফুজ সাহেবকে পরিচয় করিয়ে দিয়ে বললেন যে হি ইজ দ্য মাস্টার মাইন্ড অফ টোটাল মুভমেন্ট, তো এই সময় থেকে বিএনপি প্রতিবাদ করা শুরু করলো যে ও যদি মাস্টার মাইন্ড হয় তাহলে আমরা, এবং সেই কারণে এনসিপি গঠন হলো কিন্তু সেই মাস্টার মাইন্ডের কারণেই। যারা মাস্টার মাইন্ড ছিল তাদেরকে নিয়েই তো এনসিপি গঠিত হয়েছে। তো এনসিপি গঠিত হওয়ার পরে এনসিপি এবং বিএনপির যে একটা ক্ষমতার দ্বন্দ্ব বা একটা সংঘাত, কে সরকারের কাছাকাছি বা কে আন্দোলনের বেশি স্টেক হোল্ডার, কে আন্দোলনে বেশি আত্মত্যাগকারী, কাদের নেতাকর্মী বেশি মারা গেছে, এটা নিয়ে যখন দুই পক্ষের ভিতরে কথা চালাচালি শুরু হলো, তখন তারেক রহমান সাহেব ধীরে 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 আগের অবস্থান থেকে সরে এসে বলতে চাইলেন যে এটা একটা অল ওভার মুভমেন্ট, সমস্ত জনগণের মুভমেন্ট। এবং আজকে সাক্ষাৎকারে তিনি বললেন যে এইটির পিছনে কোনো মাস্টার মাইন্ড নেই, আমিও না, অন্য কেউ না, এটি জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলন। যেটি এখন বিএনপি বলে যে এটি আমাদের তৈরি করা হলেও আমাদের একক না, এটি জনগণের সবার অংশগ্রহণ ছিল, নতুন কিছু তারেক না, রহমান এটি নতুন বলেছেন কিছু। জনগণের মাস্টার মাইন্ড, তিনি বলছেন তারেক রহমান জনগণের। তারেক রহমান বলেছেন যে তিনি মাস্টার মাইন্ড নন, জনগণ এর মাস্টার মাইন্ড। না, উনি জনগণ জনগণ শব্দটা মাস্টার মাইন্ড সব বলেছেন। সব 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 কথায় ব্যবহার করেছেন, জনগণ জি কখনো মাস্টার মাইন্ড হয় না। জি, না কিন্তু তিনি বলেছেন জনগণ মাস্টার মাইন্ড। যাই হোক, আরেকটি আমি শেষ করব মঞ্জু ভাই, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ এবং জামাত প্রশ্নে তিনি কিন্তু ধরি মাছ নাচুই পানি, দুই দলের ক্ষেত্রেই আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন, সেটিও তিনি খুব সুস্পষ্ট কিছু বলেননি কেন। আবার জামাতের ব্যাপারে জামাতের ৭১-এর ভূমিকা নিয়ে তিনি কিন্তু তেমন কিছুই বলেননি, তারা জোটবদ্ধ হবেন কি হবেন না এই প্রশ্নটি ২-৩ ভাবে ঘুরিয়ে করার পরও তিনি আসলে সেই অর্থে উত্তরটি দেননি। বিষয়টা কি হচ্ছে জামাতের সঙ্গে তাদের ইকুয়েশন? জি না, এটা খুব কৌশলে উত্তর দিয়েছেন তিনি। বললাম তো যে তিনি এক্সপার্টের সাহায্য নিয়েছেন, এক্সপার্টের সাহায্য ছাড়া এই প্রশ্নগুলোর এত সাবলীল উত্তর দেওয়া যায় না। যেখানে এই দলটির সাথে নির্দিষ্টভাবেই বিএনপির মন কষাকষি চলছে এবং স্বার্থের দ্বন্দ্ব চলছে, বিরোধ চলছে। জামাতের স্পষ্ট বক্তব্য তারা পিআর পদ্ধতি এবং সংস্কার ছাড়া নির্বাচনে যাবে না, আর বিএনপির স্পষ্ট বক্তব্য সংস্কার করবে নির্বাচিত সরকার, সংস্কার অনির্বাচিত সরকার সংস্কার করতে পারে না। এটি গত 3 দিন আগেও তাদের এক নেতা বলেছেন যে ৭১-এর সংবিধান নিয়ে কোন রকম কোনো আপোষ হবে না, সংবিধানের বাইরে কোনো কিছু করতে দেওয়া হবে না, এবং অনির্বাচিত সরকার সংবিধান সংশোধন বা এইসব বিষয়ে কোনো অ্যাড রিমুভ কোনো কিছুই করার অধিকার রাখেন, স্পষ্ট করে বল। তো সেই হিসাবে তারেক রহমান সাহেব কৌশলী উত্তর দিতেই পারেন। আওয়ামী লীগের প্রশ্নে তিনি যেমন বলেছেন যদি দলটি ভুল করে থাকে তার জনগণ উত্তর দেবে, জনগণ তার বিচার করবে, তাদের বিচার হবে। জনগণ যদি যে দলটি বিচার যথেষ্ট হয়েছে, তাদের শিক্ষা হয়েছে, এবার তারা নির্বাচনে আসতে পারে বা রাজনীতি করতে পারে, তাহলে জনগণ তাদেরকে রায় দেবে, তারা রাজনীতি করবে। আর জামাতের কথা বলেছেন, একটি রাজনৈতিক দল
একাধিক দলের সাথে জোট গঠন করতে পারে, তাদের গণতান্ত্রিক অধিকার। যে কোনো সময় তারা যে কোনো দলের সঙ্গে জোট গঠন করতে পারে, আমাদের কিচ্ছু বলার নেই। আমরা গণতান্ত্রিক কেন্দ্রিকতা নিয়ে আমাদের গণতন্ত্রের যে লড়াই, সেই লড়াই অব্যাহত রাখবো, গণতন্ত্রের ধারা অব্যাহত রাখবো। এগুলো খুবই কৌশলী উত্তর। তবে রিয়েলিটি হচ্ছে যে জামাতের সাথে একটা আপোষ ফর্মুলায় না আসা পর্যন্ত বিএনপি স্বস্তি পাবে না। কারণ নির্বাচন না হলে বিএনপির লস, জামাতের কোনো লস নেই। নির্বাচন না হলে সরকারের কোনো লস নেই। সরকার তখন হাঁটবে হচ্ছে গণভোটের পথে, এবং যখন গণভোটের পথে হাঁটবে তখন সবচেয়ে বেশি লোকসানে পড়বে হচ্ছে বিএনপি দলটি। সুতরাং বিএনপিকে হয় জামাতের সাথে আপোষ করতে হবে, নতুবা জামাতকে কন্ডেম করার মতন ক্ষমতা অর্জন করে জামাতকে আন্ডারমাইন করতে হবে। তো এনসিপি এখানে খুব বিএনপি বড় জামাতকে এত গুরুত্বপূর্ণ ভয় পায় কেন? বিএনপি জামাতকে এত ভয় পায় কেন? বিএনপি জামাতকে ভালো করে জানে তো। বিএনপি জানে যে জামাত যে কোনো সময় যে কোনো দিকে মোড় নিতে পারে। জামাতের কোনো চরিত্রের ঠিক নেই। বিএনপি কালকে আওয়ামী লীগের সঙ্গে যোগ দেবে না, কিন্তু জামাতের এই ইতিহাস আছে। ও যে কোনো সময় বলে বসতে পারে যে আমরা আওয়ামী লীগকে নিয়ে আবার পথে নামবো, বলে বসতে পারে। বিএনপিকে সবচেয়ে ভালো চেনে তো বিএনপি, এই জামাতকে সবচেয়ে ভালো চেনে বিএনপি। একসঙ্গে রাজনীতি করে আসছে দীর্ঘদিন ধরে। তা না হলে আপনি দেখুন যে ডাকসু এবং জাকসুর যে ইলেকশনটা হলো, জানা কথা যে এখানে বিএনপি ক্ষমতাসীন হচ্ছে, যে ছাত্রদল জিতবে, ভিপি হবে অন্তত। কি হলো? সমস্ত সাজানো একটা খেলায় নির্বাচনটা হয়ে গেল, বিএনপি বঞ্চিত হলো, ছাত্রদল বঞ্চিত হলো। কিছু করার নেই ছাত্রদলের। কয়েকদিন হম্বিতম্বি করে ঠান্ডা হয়ে গেল। তো সেই একই ঘটনা যদি নির্বাচনে ঘটে, এই ভয় তো বিএনপির আছে যে নির্বাচনেও ডক্টর ইউনূস চাইবেন জামাত এবং এনসিপি কে জিতিয়ে আনতে, বিএনপিকে 3 নম্বর 4 নম্বর ঠেলে দিতে। এটি তো বিএনপির ভয় আছেই একটা। জি, সেই জন্য জামাতকে তারা ভয় পাবেই। বুঝতে পেরেছি। কিন্তু ধরেন বিএনপি এত বড় একটা দল, তাদের সেই এই দলকে কন্ট্রোল করার মতো ক্যাপাসিটিও তাদের নিশ্চয়ই আছে, কোনো মেকানিজম আমি ঠিক জানি না। যাই হোক, ওইটা নিয়ে আমরা নিশ্চয়ই আরেকদিন আলাপ করবো। আমি আরেকটি বিষয় একটু জানতে ইচ্ছা করছে আপনার কাছে, যে এখন এই যে নাহিদ ইসলাম বললেন যে তারা সেফ এক্সিট অনেকেই খুঁজছে, বিভিন্ন জায়গা থেকে সেফ এক্সিটের কথা আমরা শুনতে পাচ্ছি। ইভেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানও নাকি সেফ এক্সিট খুঁজছে, তারা ইনডেমনিটি চায়। বিষয়টি কি হচ্ছে? এমনকি রাজাকারদের আইনজীবী কি যেন নাম, তাজুল ইসলাম, তাজুল ইসলাম বলছিলেন যে আগামী এক সপ্তাহে অনেক কিছু ঘটবে। কি ঘটবে, কি হচ্ছে বলেন তো? গত মানে সাম্প্রতিক সময় সবাই খুব সেফ এক্সিট, কোনো বড় ধরনের পরিবর্তন আসছে নাকি? না না, এটা আমি সেরকম মনে করি না। এটা হলো প্রতিদিনই কিছু না কিছু ঘটছে। এই যে 7 দিন বলা হচ্ছে, এটি হলো ঘটনাকে আপনার একটু অতিরঞ্জিত করে কালারফুল করা, আপনাকে দৃষ্টি আকর্ষণ করার জন্য একটু একটা নির্দিষ্ট ফ্রেমের মধ্যে বেঁধে ফেলা, ফ্রেমাইজ করা বলে এটাকে। তো এই ফ্রেমাইজ না করেও যদি আপনি এমনি এমনি রোজ দেখেন, রোজ কিছু না কিছু ঘটছে, প্রতিদিন কিছু না কিছু ঘটছে। তো সেই হিসাবে সেফ এক্সিটের বিষয়গুলো, এগুলো আসলে এক ধরনের গুজব, এগুলোর কোনো সত্যতা নেই। আর আপনি সেফ এক্সিট কেন চাইবে? তাদের যদি 12 জন উপদেষ্টা, তারা সরাসরি হচ্ছে ইউরোপ এবং আমেরিকার সিটিজেন। তারা যে কোনো সময়ে তাদের প্লেনে উঠলে তারা নিজের বাড়ি চলে আসতে পারে। এখানে তো এক্সিটের প্রশ্ন আসছে। সেফ এক্সিটের প্রশ্ন কখন আসবে? যখন সরকারের বিপক্ষে যে আপনি কোনো কিছু করতে চাইছেন, সরকার তখন আপনাকে আটকাতে পারে, সেরকম একটি অবস্থায় আপনি সেফ এক্সিট করতে পারেন। অথবা আপনি সরকারে আছেন, আপনার বিরোধী যারা আছে তারা এমন ক্ষমতা অর্জন করেছে, আপনাকে যে কোনো সময় সরকার আপনাকে ক্ষমতাচ্যুত করতে পারে। আপনি ক্ষমতাচ্যুত হলে আপনি জেলে যাবেন, সেই জন্য আপনি সেফ এক্সিট খুঁজতে পারেন। কিন্তু এরকম কোনো ঘটনা তো বিএনপি, জামাত, এনসিপি ঘটাতে পারেনি যে তারা সরকারকে ফেলে দিচ্ছেন। সুতরাং তারা সেফ এক্সিট খুঁজবেন কেন? আর তারা তারা নিজেরাই হচ্ছে 12 জন ব্যক্তি হচ্ছেন আমেরিকান নাগরিক, ইউরোপের বিভিন্ন দেশের নাগরিক। ইচ্ছা করলে যে কোনো একটি প্লেনে উঠে বসতে পারেন, তাদের অলওয়েজ ভিসা অন। তারা সেফ এক্সিট খুঁজবেন কেন? এটিকে আমার কাছে জাস্ট রাজনীতির চমক মনে হয়, আর কিছু না। জি। এমনি ফেব্রুয়ারিতে কি নির্বাচন হবে? আপনি না, সবসময় না বলে আসছেন। আমি এখনো না বলছি। তাইলে কেন এতক্ষণ যে জিজ্ঞেস আমরা করবেন না? আলোচনা করলাম আর তারেক রহমান যে বক্তব্য দিলেন, সবই তো বিফল। না, তারেক রহমান সাহেবও বলেছেন প্রত্যাশিত। জি, তিনি প্রত্যাশা করছেন নির্বাচনের, আমরাও তো প্রত্যাশা করছি।
সবাই প্রত্যাশা বুঝতে করছি, পারছি। কিন্তু কেউ তো বলতে পারছি না যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই, কেউ বলতে পারছে না। নির্বাচন হবে, তারেক তবে রহমান, সেটা কি গণভোট? সেটা কি হ্যাঁ গণভোট হবে নাকি ভোট হবে? দুটো তো হ্যাঁ, প্রশ্ন। সেটাই একটু প্রশ্ন। ঠিক আছে, জি, ধন্যবাদ। ওকে। জি, সৈয়দ মঞ্জুরুল হক, জনাব মঞ্জুরুল হক, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনার নামটা বলতে গিয়ে সৈয়দ মঞ্জুরুল হকের নামটা আমার মুখে কেমনে যেন চলে তিনি আসলো। তিনি অসুস্থ, দোয়া করেন, তার তিনি খুব অসুস্থ। হ্যাঁ, জি, জি, তার তিনি খুব জন্য অসুস্থ, অনেক আমরা কামনা কামনা করি তিনি সুস্থ হয়ে ফিরুন। জি। তোফায়েল আহমেদকে নিয়েও বেশ কিছুদিন ধরে প্রতিদিনই গুজব রটছে, কিন্তু শুনছি যে তার স্বাস্থ্যের অবস্থা একটু উন্নতির দিকে। তার জন্য শুভকামনা থাকছে, দোয়া করছি। জনাব মঞ্জুরুল হক, আপনাকে অনেক ধন্যবাদ আমার সঙ্গে আজকে যুক্ত থাকার জন্য। আপনি